নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন হাঁদারামের দাদা, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, হাঁদারামের দাদা। ছেলে তো নয়, বিচ্ছু, বলছিলেন নীলকৃষ্ণবাবু। ওকে পুতলে গাছ হয়। কি গাছ? আমার সকৌতুক প্রশ্ন। বিচুটি গাছ। বিচুটির ঘা মারলেও ছেলেটির কিচ্ছু হবে না। ওর আঘাতেই কি আপনি অমন ভালো টিউশনিটা ছেড়ে দিয়ে চলে এলেন? আমি বলতে চাই, মোটা টাকার টিউশনির লোভে গিয়েছিলাম মশাই। নীলকৃষ্ণবাবু সবিশেষ বিবৃতি করেন। ওর বাবার শর্ত ছিল যে আমি ওর ছেলের গায়ে হাতটি তুলতে পারবো না, আর ওর যত বায়না আবদার সব কিছু অম্লান বদনে সইতে হবে আমার। রোজ 1 ঘন্টার মামলা, মাসকাবারে নগদ 99 টাকা। রাজি হয়ে গেলাম তাই। তারপর প্রথম দিন ছেলেটি বলল আমায়, স্যার আপনাকে একটা গাঁটটা মারব। আমি আপত্তি করায় বলল, তাহলে আমি পড়বই না। টাকার অঙ্কটা বিবেচনা করে বললাম, বেশ, একটু আস্তে মেরো তাহলে। পরের দিন বলে কি, আপনি চিৎকার করে নামটা পড়ুন, আমি বসে বসে শুনি। আপনি কি করলেন? আমি জিজ্ঞাসা করি। প্রথমটা একটু আমতা আমতা করলাম, কিন্তু ওই 99 টাকার কথা মনে পড়ে গেল যে পড়তে লাগলাম নামটা, চেঁচিয়ে চেঁচিয়ে। তারপরের দিন ছেলেটা বলে কিনা, বলতে গিয়ে নীলকৃষ্ণ বাবু রাগে লালকৃষ্ণ হয়ে ওঠেন। কি বলে ছেলেটা? আমি শুধাই। বলে যে ওই রোদ্দুরে আপনি ঘন্টাখানেক এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আমি বসে বসে দেখি। শুনেই না আমি তার মাথায় আমার প্রথম দিনের গাঁটটাটা শোধ করে দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে পালিয়েছি, আর যাইনি। তা ওই টিউশনিটা আপনি আমায় করে দিন না মশাই। আমি সাধলাম। আমি রাজি আছি ওকে পড়াতে, কিংবা ওর কাছে পড়তে, যাই বলুন না কেন। আপনি করবেন ওই টিউশনি? কি করব, লিখে টিকে কিছু হয় না আমার। অবশ্য একেবারে কিছু হয় না বলা হয়তো ঠিক নয়, হাঁটাহাঁটি মন্দ হয় না। কিন্তু আপনি বলছেন এখানে মাসকাবারে নগদ 100 করে। 100 নয়, 99, তিনি মনে করিয়ে দেন। আর ওই 99-এর ধাক্কা সোজা ধাক্কা না মশাই। তা হোক, 1 কম 100ই হলো না হয়, আমি রাজি। তাহলে চলে যান সোজা। তিনি ঠিকানাটা বাতলে দেন আমাকে। কারুকে কিচ্ছু বলতে কইতে হবে না, কারু কোনো রেকমেন্ডেশনের দরকার নেই, গেলেই লুফে নেবেন ছেলের বাবা। হাজার চেষ্টা করেও মাস্টার পান না তিনি ছেলের, পেলেও বেশি দিন টেকে না সে। 1 কম 100 টাকার ট্যাক্সও নিজের মাথায় গোটা কত গাঁটটা মেরে পরীক্ষা করলাম। নাম তার ঘরগুলো মুখস্থ করে রাখলাম ভালো করে। তারপর রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে রিহার্সাল দিয়ে নিলাম একবার। তারপরে পা বাড়ালাম সেই বাড়ির দিকে। অকুস্থলে পৌঁছতেই ভদ্রলোক লুফে নিলেন সত্যি, বলে, ভালোই হলো, ছেলের আমার বার্ষিক পরীক্ষা এই তো সামনেই, আর কটা দিন বাদেই বলতে গেলে। তা শুনুন, আমার কিন্তু কয়েকটা শর্ত আছে মশাই। বলে। নীলকৃষ্ণবাবুর সেই
জানা কথাগুলোই আমাকে শোনালেন আবার। এর জন্য আপনি মাস মাস মোট ৯৯ টাকা পাবেন আমার কাছে। ৯৯ কেন? পুরো ১০০ নয় কেন? আমি জিজ্ঞাসা করি। ৯৯ এর ধাক্কায় আমার ফেলেছেন কেন? দেখুন, ওই শূন্যের মধ্যে আমি নেই। একের পিঠে ডবল শূন্য দিয়ে মাস্টার রাখলে ছেলের পরীক্ষার খাতাতেও ওই শূন্যই উঠবে তাহলে। আর তাহলে বুঝতেই পারছেন আপনার মাইনের বেলাতেও ওই শূন্যই। বেশ, তাহলে ওই ৯৯ সই, কিন্তু ওই সঙ্গে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে 10%, যেটা দস্তুর। দস্তুর? সে তো চাকরদের বেলাতেই হয় মশাই। মাস্টারি করাটা কি একটা চাকরি নাকি? চাকরিওয়ালাদের বেলায় ওটা হচ্ছে মাগ্গি ভাতা। ডিয়ার কথাটার মানে হচ্ছে মহার্ঘ। সেই অর্থে কিন্তু কথাটার আরেকটা মানেও তো আছে মশাই, যার অর্থ হচ্ছে প্রিয়। প্রিয় তো কি হয়েছে? তিনি একটু অবাক হন যেন। আপনার ছেলের প্রতি আমায় একটু প্রিয় প্রিয় ভাব তো দেখাতে হবে না? সেই ডিয়ারনেস দেখানোর জন্যই এই বাড়তি টাকাটা। আপনি আমাকে ৯৯ প্লাস ৮ টাকা ৯০ পয়সা, আচ্ছা শূন্যটা বাদ দিয়ে দিন না হয়, ওই ১০৮ টাকা ৯১ পয়সা দেবেন আমায় মোটমাট। ঠিক আছে? তিনি রাজি হলেন শেষ পর্যন্ত। ১ পয়সা বেশি চলে যাচ্ছে, তা যাক। তিনি বললেন, বেশ, দেব ১০৮ টাকা ৯১ পয়সা। কিন্তু কথাটা আমার মনে আছে তো? ছেলেকে আদর করে কিন্তু পড়াতে হবে। ছেলের গায়ে হাত তুলতে পারবেন না মশাই। পাগল হয়েছেন? কদাচ না। পরের ছেলের গায়ে কেউ হাত দেয় কখনো? নিজের ছেলেকে আপনি যা ইচ্ছে করুন, লেজের দিকে কাটুন, যত খুশি ঠ্যাঙান ধরে, কিন্তু পরের ছেলে, বাপসে, একদম অস্পৃশ্য। বিশেষ করে ওই পেল্লাদ মার্কা ছেলেরা। মনে মনেই আওড়ালাম আমি। শ্রীহরির সাক্ষাৎ আপনজন। হুঁ, একেবারে হরিজন আমার কাছে। তাদের ছায়া মারাতে নেই পারতপক্ষে। হ্যাঁ, নেহাত টাকার মারাতেই না আমায়। যাক, পরের দিন ছেলে পড়াতে গিয়ে গোড়াতেই একখানা বড় চকলেট বার করলাম। চকলেটটা তার হাতে তুলে দিয়ে বললাম, নাও, খাও। আমার মাথায় গাঁটটা মারার জন্য ছেলেটা ঘুষি পাকিয়ে তৈরি হয়ে বসেছিল, দেখলাম। কিন্তু চকলেটখানা পেয়ে হাতের মুঠোটা আলগা হয়ে গেল তার। চকলেটটা গালে দিয়ে বলল, আপনি ভারী ভালো মাস্টার মশাই। রোজ তোমার জন্য এমনি একখানা করে চকলেট আনবো। মন দিয়ে পড়বে তো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। দারুণ উৎসাহ দেখায় সে। চকোলেট আর পড়া একসঙ্গে মুখস্থ করবে, কেমন? আমি বললাম, চকলেট দিয়ে পড়া আর পড়া দিয়ে চকলেট মুখস্থ করানোই হচ্ছে আমার পড়াশোনার নিয়ম। আপনার মতন ভালো স্যার আমার আর একজনাও আসেনি স্যার। আপনি খুব ভালো। ছেলেটির সার্টিফিকেটে আমি পুলকিত হয়ে ভাবলাম, মাথাটা আমার বেঁচে গেল এই যাত্রায়। এই দুর্বল মস্তিষ্কে ওই সন্ডামার্কা ছেলের গাঁটটা সইতে হলেই তো মাথার ভেতরের যত গোবর চলকে যেত আমার। ঘুঁটে হবার আর ফুরসত পেত না। পটল তুলতে হতো একেবারে। আর ভেবে দেখলাম, গাঁটটা বাঁচাতে আমার গাঁট থেকেও তো যাচ্ছে না তেমন কিছু। ওই ডিয়ারনেস অ্যালাউন্সের ৯ টাকা ৯০ পয়সা থেকেই আমার চকলেট কেনা।
যার দরুন কষ্ট করে আমাকে আর ভাবালু হতে হবে না। ছেলেটাই দারুণ প্রিয় প্রিয় ভাব দেখাবে এখন আমায়। তোমার নাম কি? তারপরে আমি শুধালাম। হ্যাঁ দাঁড়াম, সে জানালো। আপনার নামটা কি স্যার? নাম বললাম আমি। আরো বললাম, দেখেছো তো রামে রামে কেমন মিল আছে আমাদের। নামে নামে মিলটা দেখিয়ে আমাদের প্রিয় প্রিয় ভাবটা আরো একটু জমাবার চেষ্টা করে গেলাম। আপনার নামটা ভোদারাম থাক না আজ থেকে স্যার, মুক্ত কণ্ঠে বলল সে। তাহলে আমাদের নামের মিলটা বাড়বে আরো। আমি হাদারাম আর আপনি হাদারামের দাদা ভোদারাম। কথাটা যেন একটা গাঁটটার মতোই লাগলো আমার। ঠিক দেহের মাথায় না হলেও একেবারে আমার মনের মাথায় ফুলে উঠলো আমার মন। যদিও ঠিক প্রিয় প্রিয় ভাবে কথা আমি বলতে পারবো না, তাহলেও বেশ একটু প্রফুল্ল ভাব তো দেখাতেই হলো ওর কথায়। যাই হোক, এবার একটু পড়াশোনা করা যাক, হ্যাঁ? বলে আমি ওর একখানা বই হাতে নিলাম। পাতা উল্টাতেই আরেক রাম এসে পড়ল চোখে। এই যে দেখছি আরেক রাম রয়েছে এখানে, সীতারাম। সীতারাম কি সমাস বলতে পারো? সমাস পারবো না স্যার, তবে সন্ধি করতে পারি। সন্ধি শুনে আমার তাক লাগে বলতে। কি সীতারামের সন্ধি? কি সন্ধি আবার? যদ্দূর জানি সীতারামের মধ্যে সন্ধি কখনো হয়নি, বারংবার বিচ্ছেদই ঘটেছে, শেষ পর্যন্ত পাতাল প্রবেশে যার পরিসমাপ্তি। তাহলেও ওর অভিসন্ধিটা জানার কৌতূহল হলো আমার। শীত অর্থাৎ তারবস্বয় দীর্ঘি ত, শীত ছিল আরাম, হলো সীতা রাম, সে প্রকাশ করে। তার মানে? আমি তো হতবাক। তার মানে হচ্ছে লেপ। লেপ থাকলে শীতের মতন আরামের আর কিছুই নেই বলে ওর অনুসন্ধিত চাল। আর চকলেট আছে স্যার? না, সীতারামের সন্ধি হয় না, সমাস হয়, দ্বন্দ্ব সমাস, সীতা এবং রাম। অনেক পড়া হয়ে গেল স্যার, সে বাধা দিয়ে বলে। আজ আর না, আমি চললাম, মা ডাকছে। কখন ডাকলেন মা? শুনলাম না তো। মা আমায় সব সময় ডাকে, আমার পেটের মধ্যে সাড়া পাই, খিদে পেলেই বুঝতে পারি। বলে সে, তখন খেতে চাই বলে মার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। আমার পেটের খবর কেমন করে জানি না, মা টের পায়। বলেই সে উঠে দাঁড়ায়, তারপর আর দাঁড়ায় না, বাড়ির ভেতর সোজা চলে যায় শটান। পরদিন পড়াতে গিয়ে হাদারামের আর পাত্তা নেই। বহুক্ষণের পর ফিরলে শুধাই আমি, কোথায় ছিলে এতক্ষণ? বাজার করতে গেছিলাম স্যার, বেজার মুখে সে জানে। এমন বিচ্ছিরি কাজ এই বাজার করা না, কি বলবো স্যার। হ্যাঁ, বাজার করায় হাজার ঠেলা, আমি বলি। বলতে গিয়ে আমার নিজেরই একখানা বইয়ের নাম মনে পড়ে যায়। ঠেলা বলতে প্রথমে তো চালওয়ালার কাছে গেলাম, চাল নিয়ে তার পাওনা মিটিয়ে দিলে সে বললে, খোকা বাবু এ টাকা চলবে না। আমি বললাম, চলবে না তা আমি জানি, এটা দিলাম আপনার কাঁকড়ের দাম। গেলবার বাবার কাছে বলেছিলেন চালে কাঁকড় নেই, যদি থাকে বেছে নেবেন। চাল বলে কাঁকড় চালাতে পারেন আর অচল নোট চালাতে পারেন না। চালিয়াতটা আমার সঙ্গে চাল মারতে আসেন। তারপর গেলাম মশলার দোকানে। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, এবার পড়তে বসো তো এখন। আমি বাধা দিই।
আরো ওর মাল মশলা বার করবার সুযোগ ওকে আর দিই না। চকলেট এনেছেন স্যার বলেই সে হাত বাড়াল। তারপর নিয়ে মুখের মধ্যে সেটা বাড়িয়ে দিয়ে মুখস্থ করতে করতে বলে, আজ আর দ্বন্দ্ব সমাস টমাস নয় স্যার, বাজারে আজ অনেক দ্বন্দ্ব, অনেক সমাস হয়েছে। চালওয়ালার সঙ্গে, আলুওয়ালার সঙ্গে, মশলাওয়ালার সঙ্গে। বাজার করলে বেজায় খিদে পেয়ে যায় স্যার। মা ডাকছে, আমি চললাম স্যার বলে চকলেটটা মুখে দিয়ে সে উধাও। এইভাবেই গড়াচ্ছিল পড়াশোনা। অবশেষে সেই দিনটি এলো, শেষে সেই ভয়ঙ্কর দিনটি, ওর বার্ষিক পরীক্ষার দিন। আমার অগ্নি পরীক্ষার দিনটিও প্রায় ঘনিয়ে এসেছিল। মাসকাবারে মাইনে পাবার দিনও আমার। আজ কিসের পরীক্ষা ছিল, কেমন দিলে? ওকে আমি শুধালাম। ভূগোলের পরীক্ষা ছিল স্যার, লিখে দিয়েছি। লিখে তো দিয়েছ, কি রকম লিখেছ শুনি একবার। কি রকম আবার? টুকে ফাঁক করে দিয়েছি স্যার, সে বলে। পাশে যে ছেলেটা বসে পরীক্ষা দিচ্ছিল তার থেকেই টুকলাম স্যার। সে কি হে, টুকে উত্তর লিখলে? সবই হুবহু এক লিখে দিলে ধরা পড়ে যাবে যে। আপনি আমাকে অত বোকা পেয়েছেন মাস্টার মশাই, মুচকি হেসে জানান। সে একটু একটু আর এদিক ওদিক করিনি কি আমি। হাদারাম নামে যাই হোক না, আর চেহারা তাই দেখালেও আসলে ততটা সার্থকনামা যে নয় তার কথাতেই জানা যায়। তবু আমি শুধাই, কি রকম এদিক ওদিক? যেমন প্রশ্ন ছিল, হিমালয় ভারতের কোন দিকে অবস্থিত? সে নিজের সদুত্তর প্রকাশ করে। ভজা লিখেছে দেখলাম উত্তর দিকে। আমি ওর উত্তরটা পাল্টে দক্ষিণ দিকে করে দিয়েছি স্যার। আর বঙ্গোপসাগর কোথায়? তার জবাবে ও লিখেছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আমি সেটাকে উত্তরে এনে বসিয়েছি। সমুচিত উত্তর দিয়েছ, মানতে হলো আমায়। তারপর আর প্রশ্ন করার সাহস আমার কুলোলো না। এর মধ্যে ওর বাবা এসে পড়লেন। কেমন এক্সামিন দিচ্ছে আপনার ছাত্র? আগামী সপ্তাহেই পরীক্ষার ফল বার হবে, খবর পেলাম। তারপরই আপনার মাইনে পাবেন, প্লাস আপনার ওই ডিয়ারনেস অ্যালাউন্স, পরীক্ষার ফলটা দেখেই। আগে হ্যাঁ বলে আমি উঠেই নমস্কার জানিয়ে সরে পড়ি সেখান থেকে। পিতা আর পুত্রকে দুজনকেই যুগপৎ দেখাই আমার করজোড়। আর আমি অঙ্ক হচ্ছি না মশাই, নীলকৃষ্ণ বাবুকে এসে জানাই তারপর। সে কি মশাই, আগামী সপ্তাহে আপনার মাইনে পাবার দিন না? শুনে তিনি অবাক হন। মাইনে না নিয়েই? সে কি? শিবরাম আর পরশুরাম হতে যাচ্ছে না সেখানে। আমার সাপ জবাব, অমন ছেলের সঙ্গে বেশি মিশলে আমার উত্তর দক্ষিণ জ্ঞানই লোপ পাবে, কাণ্ডজ্ঞান হারাবে আমার। সে কি, গাঁটটা না খেলেও এক পায়ে না দাঁড়াতে হলেও আপনি অমন হাদারামকে হাতে পেয়ে ছাড়লেন, তাও আবার মাইনে না নিয়ে? 100 টাকার ওপর আরো ছিল তো আপনার। দাদাই দেখছি। তা যা বলেন, ছেলেটাও ঠিক ওই কথাই বলেছিল, মনে পড়ে যায় আমার। বলছিলাম মাইনের জন্য না, 30খানা চকলেটের শৌকই বেশি কাতর করে আমায়, বুঝলেন তো। নিজে খেলে কাজে দিত, গায়ে একটু শক্তি লাগতো আমার, হতে পারতুম সত্যি আর একটু মোটা। কেমন লাগলো গল্পটা? গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।
আর আমার গল্পের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে অপেক্ষায় রইলাম।